বড় এক অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটে, এমন মন্তব্য করে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলছেন জাতীয় দল কিংবা পাইপলাইনে নাই কোয়ালিটি খেলোয়াড়। বিসিবির স্বচ্ছ পরিকল্পনার অভাব আর ক্রিকেটারদের ঘাটতি দেখছেন তিনি। আরব আমিরাতের এমন দাপট হজম করাটাই কঠিন সাবেকদের। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। কোয়ালিটি প্লেয়ারের অভাব এই সিরিজ বলে না, বাংলাদেশ টিমের ক্রিকেটের জন্য সতর্কবার্তা। শুধু কি সতর্কবার্তা, এ তো 10 নম্বর বিপদ সংকেত। যেন একটা বড় ঝড় ধেয়ে আসছে। বাংলার ক্রিকেটকে কি লন্ডভন্ড করে দেবে? দেশে বিদেশে তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে একের পর এক অসহায় আত্মসমর্পণ। টাইগারদের অস্তিত্ব কি টিকে থাকবে? বোর্ডের নড়বড়ে পরিকল্পনা আর কোয়ালিটি ক্রিকেটারের ঘাটতি দেখে বেশ হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ টিম এইখানে 3টা ম্যাচেই কিন্তু জিতা উচিত ছিল, ডমিনেট করা উচিত ছিল বাংলাদেশ টিমের। ফিল্ডিং যদি দেখেন, সেকেন্ড ম্যাচে যেভাবে আমরা ফিল্ডিং করেছি, এতগুলো ক্যাচ ছেড়েছি, ফিল্ডিং মিস করেছি, বোলিংয়ে কোনো ভ্যারিয়েশন নাই। টি-20-র জন্য যে ভ্যারিয়েশন লাগে, একটা টেস্ট প্লেয়িং কান্ট্রির যে জিনিসগুলো হওয়া ছিল সেগুলো কিন্তু হয় নাই। কালচার নষ্ট হলে কিন্তু আলটিমেটলি নিচে দিকে যাবেন। কোয়ালিটি প্লেয়ারের অভাব, আপনি যদি দেখেন যে কোয়ালিটি প্লেয়ার ভালো রেগুলার ধারাবাহিকভাবে রান করবে, সেগুলো কিন্তু নাই। ঘুরে ফিরে কিন্তু যারা পারফর্ম করছে না, আবার হয়তো 2টা ট্যুর বা একটা ট্যুরের পরে আবার এসে ব্যাক করছে। তো কোয়ালিটি পারফর্মার নাই বলেই কিন্তু আলটিমেটলি আপনি যে কোনো টিমের সাথে আপনি অনেক সময় ছোট ছোট দলগুলোর কাছে হেরে যাচ্ছেন। আরব আমিরাতের ক্রিকেটারদের হাতে সিরিজের ট্রফি, এটাই তো বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। এর মধ্যে সেলিব্রেশনের সময় নাগিন ড্যান্স, শান্ত লিটনরা কোথায় মুখ লুকাবে? গেল বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও টি-20 সিরিজ 2-1 হেরেছিল বাংলাদেশ। সবাই সামনে আগায়, টাইগাররা যেন ছুটে উল্টো পথে, লজ্জায় ডুবে। ইউএই টিম আমার কাছে মনে হয় না যে এত ফ্যাসিলিটিস দিয়ে তারা ক্রিকেট খেলে। তাদের মধ্যে মানসিকতা ছিল যে বাংলাদেশকে হয়তো হারাবো, এবং আপনি যদি দেখেন যে তারা কিন্তু বেটার ক্রিকেট খেলেছে আমার কাছে মনে হয়। ইন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, মাঠের বাইরেও কিন্তু ম্যানেজমেন্টের অনেক বড় দায়িত্বগুলো আছে। সেই দায়িত্বগুলোতেও কিন্তু ভালো কোয়ালিটি পেশাদারিত্বের পরিচয় দেখা যাচ্ছে না। তো মাঠের পারফরমেন্স তো প্লেয়ারদের কাছ থেকেও ঠিকভাবে আসছে না। তো আমি মনে করি অবশ্যই অ্যালার্মিং, এবং এখন থেকেই আমার কাছে মনে হয় যে অনেক লেট। তারপরে বলবো যে ঘুরে ব্যাক করা উচিত, বিকজ বাংলাদেশের ক্রিকেটটা একটা ব্র্যান্ড। বাংলাদেশের মানুষ এখানে অনেক, এটা হৃদয়ের একটা জায়গা। ভালো কাজ করতে হবে যারা বিশেষ করে যারা ম্যানেজমেন্ট আছেন। আমি মনে করি এটা বেশি মনোযোগ দেওয়া উচিত। পঞ্চপাণ্ডবের বিদায়, সাবেক ক্রিকেটার ও এক্সপার্টদের মতে পরের ব্যাচগুলোতে নেই সাকিব তামিমদের অর্ধেক কোয়ালিটির খেলোয়াড়ও। তবে কি আসছে দিনে কালে ভদ্রেই মিলবে জয়ের দেখা? বছর জুড়েই থাকবে হতাশা? এজন্য অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটে। সিরিজে কোনো ম্যাচ না খেলা সৌম্য ইনজুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তান সফর থেকে। যে মিরাজকে বোলিংয়ে অকার্যকর বলা হয়েছিল, তাকেই পাকিস্তান সফরে দলে সৌম্যর বদলি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো। আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর বিসিবির পরিকল্পনা আর সিলেকশন প্রসেস আবারও প্রশ্নবিদ্ধ। কেন এই ভরাডুবি, সেটা নিয়ে উঠছে স্পষ্ট প্রশ্ন। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। আমার মনে হয় না টি-20-তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করে। হ্যাঁ, টি-20 ফর্মেটের সেরা খেলা ছিল বিপিএলে, সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কিনা এটা আমি জানি না। আমরা যখনই ক্রিটিসাইজ করছি আইদার কোচেস অর দ্য প্লেয়ার্স। বাংলাদেশ ক্রিকেট আসলে কোন ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায়, এই জিনিসটা প্লেয়ার্স, ম্যানেজমেন্ট, দ্য বোর্ড, এভরিবডি শুড নো। বাংলার ক্রিকেট আকাশে দুর্যোগের ঘন ঘটা, কে দিবে আশা, কে দিবে ভরসা? চারপাশে শুধুই সমালোচনা। ম্যাচ হারার পর বাজেভাবে হারাচ্ছেন মেজাজটাও, কিন্তু তাতে কি কাটবে দুরবস্থা? আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়ার কি আছে কোনো ব্যাখ্যা? টি-20তে টাইগারদের এমন হতশ্রী পারফরমেন্স অবশ্য নতুন কিছু না। ভারতে গেল অক্টোবরে টাইগারদের বাজে পারফরমেন্সের পর তামিম ইকবাল বলেছিলেন, কোথায় আসলে সমস্যা? বেশি বলবো না যে ইন্টারন্যাশনালি আমি নিজেও খুব বড় সাকসেস কোনো কিছু ছিলাম অ্যাজ আ প্লেয়ার টি-20তে, বাট আমার কাছে যেটা দেখে মনে হয় ওভার দ্য ইয়ার্স, বাংলাদেশ টিমের একটা ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অথবা বাংলাদেশ ক্রিকেট আসলে কোন ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায়, এই জিনিসটা প্লেয়ার্স, ম্যানেজমেন্ট, দ্য বোর্ড, এভরিবডি শুড নো যে কোন ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায়। এখন যদি আপনি দেখেন, ইংল্যান্ড টিমের কিন্তু একটা ক্যারেক্টার আছে, আমরা সবাই জানি যে ফ্রম ওয়ান টু লাস্ট সবাই অ্যাটাক করে, ঠিক আছে। পাকিস্তান টিম হ্যাজ আ ডিফারেন্ট ক্যারেক্টার। পাকিস্তান টিম চিন্তা করে বাই ওদের খেলা দেখে মনে হয় যে লেটস সে ওরা 160 to 170 যদি করতে পারে, বিকজ দে হ্যাভ দ্য বোলিং, দে উইল ডিফেন্ড। সো বাংলাদেশ টিমের ওই ক্যারেক্টারটা হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ টিমের সবাই ডিসাইড করতে হবে যে আমরা আসলে কোন ধরনের ক্রিকেট খেলতে চাই। ওয়েদার আমাদের প্রতি ম্যাচে 180 করতে হবে বা 190 করতে হবে ম্যাচ জেতার জন্য, না আমরা 160-65 করবো রেগুলারলি,
বিকজ উই হ্যাভ এ গুড বোলিং অ্যাটাক, অ্যাট লিস্ট উই উইল কম্পিট অর উই উইল হ্যাভ আ চান্স। সো এই জিনিসটা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই মেসেজটা সবাইকে দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তামিমের এই মন্তব্যের পর কেটে গেছে 8 মাস, কিন্তু এখনো কাটেনি সেই জগা খিচুড়ি অবস্থা। টি-20তে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলা দরকার সেটা ঠিক করতে পারেনি টাইগাররা। ম্যাচ হেরে গেলেই ক্রিকেটারদের মুন্ডুপাত। দোষটা কি শুধুই ক্রিকেটারদের, নাকি বিসিবিরও আছে দায়? সিলেকশন প্রসেস তো রীতিমতো প্রশ্নবিদ্ধ। তরতাজা উদাহরণ পিএসএল খেলতে যাওয়া মেহেদী হাসান মিরাজের পাকিস্তান সফরের দলে ইনক্লুশন, যাকে বিপিএল সেরা ক্রিকেটার হবার পরও প্রথমে দলে করা হয়নি অন্তর্ভুক্ত। সৌম্যর ইনজুরিতে ডাক পেয়েছেন, অথচ একদিন আগেও ক্রিক অপস চেয়ারম্যান বুঝাতে চেয়েছিলেন মিরাজ টি-20তে অকার্যকর। একজন ক্রিকেটারকে নিয়ে বিসিবির এমন ডাবল স্ট্যান্ডার্ড আচরণ রীতিমতো হাস্যকর। চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় পরিকল্পনা আর সিদ্ধান্ত গ্রহণে আছে বড় ধরনের গলদ। বাকি 2 ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা একজন ক্রিকেটারকে নিয়ে বিসিবির দায়িত্বশীলদের এমন মন্তব্য নিঃসন্দেহে জন্ম দেয় বিতর্ক। নষ্ট হতে পারে ওই ক্রিকেটারের আত্মবিশ্বাসও। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করো। আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, টি-20 ফরম্যাটের সেরা খেলা ছিল বিপিএল, সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কি এটা আমি জানি না। আমরা যখনই ক্রিটিসাইজ করছি আইদার কোচেস অর দ্য প্লেয়ার্স, ঠিক আছে? ক্রিকেট বোর্ডেরও কিন্তু একটা ভিশন থাকতে হবে যে ওর টিমকে, এই টিমকে, বাংলাদেশ টিমকে নেক্সট 2 বছর 3 বছর পর কোন জায়গায় দেখতে চায়। ক্রিকেট বোর্ডের যদি কোনো ভিশন না থাকবে, আর যদি খালি প্লেয়ার আর কোচেরই ভিশন থাকবে, তাহলে কিন্তু আপনারা কোনো দিন এটাতে সাকসেসফুল হবেন না। বিসিবিতে যারা এখন দায়িত্বে আছেন তাদের ভিশনটা কি? জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য আজকের দিনটা অন্যরকম। 22 বছর পর তারা ইংল্যান্ডের মাঠে নেমেছে টেস্ট খেলতে। তবে আর 10টা টেস্টের সাথে এর আছে বিস্তর ফারাক। প্রতিপক্ষের শক্তিমত্তা থেকে শুরু করে খেলার নিয়ম কানুন সবকিছুতেই পরিবর্তন। তাই নটিংহ্যামে শুরু হওয়া এই ম্যাচটা দেখতে বসলে অনেক হিসেবই মিলবে না আপনার। রিপোর্টে বিস্তারিত। তখন তোমার 21 বছর বোধ হয়, গানটা মনে আছে? স্মৃতির ভেলায় চড়ে আরও একটা বছর, অর্থাৎ 22 বছর পেছনে যাওয়া যাক। ক্রিকেটের গল্পটা ছিল অন্যরকম। 2003 সালে চেস্টারলি স্ট্রিট স্টেডিয়ামের বাইরে ব্যানার হাতে প্রতিবাদ করছেন জিম্বাবুয়ের কিছু মানুষ। রবার্ট মুগাবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের ব্যানারে লেখা মেক আপ ওয়ার্ল্ড, জিম্বাবুয়ে ইজ ডাইং। সারা দুনিয়ার প্রতি ওদের বিশেষ বার্তা। মাঠের ভেতরেও ইংল্যান্ডের কাছে জিম্বাবুয়ে ওয়াজ ডাইং অ্যাজ ওয়েল। ম্যাচটা স্বাগতিকরা জিতেছিল ইনিংস ও 69 রানের বিশাল ব্যবধানে। যদিও হিট স্ট্রিক উইকেট নিয়েছিলেন মাইকেল ভনের, আবার রিচার্ড জনসন পাল্টা আউট করেছিলেন জিম্বাবুয়ের পেস অলরাউন্ডারকে। তার আগের ম্যাচের কথাও ধরুন, লর্ডসে সেবার অভিষেক হয় পরবর্তী জামানার কিংবদন্তি জিমি অ্যান্ডারসনের। অভিষেকেই ইংলিশ পেসারের ফাইফার। এসব ঘটনার পর কেটে গেছে গুনে গুনে 22 বছর। ইংল্যান্ডের মাটিতে জিম্বাবুয়ের আর টেস্ট খেলা হয়নি। মোড়লরা নিজেদের ডায়েরি থেকে রীতিমতো ছেঁটে ফেলেছে আফ্রিকান দেশটার নাম। 2 দশকের বেশি সময় পরে হলেও তেমনটা হলো আবার। ইংল্যান্ডের মাঠে সেই হিটস্ট্রিকদের উত্তরসূরিদের টেস্ট ম্যাচ। সব রুলস রেগুলেশন একেবারেই আলাদা। প্রথমত ম্যাচটা 4 দিনের, সেই সময়টা পুষিয়ে নিতে দিনে করা হচ্ছে 98 ওভার। সাধারণ টেস্টে যেখানে সংখ্যাটা 90, তার মানে ইংল্যান্ড জিম্বাবুয়ে একমাত্র টেস্টে করা হবে মোট 392 ওভার, যেখানে সাধারণ টেস্টে ম্যাচে 450 ওভার বল করা হয়। ম্যাচ ডিউরেশন 6 ঘন্টা থেকে বাড়ানো হয়েছে 30 মিনিট। তবে নির্ধারিত ওভার এই সময় শেষ না হলে বাড়ানো যাবে আরও আধ ঘন্টা। আন্ডারডগ জিম্বাবুয়ের জন্য সুবিধা আছে, ফলো অন মার্জিন 200 জায়গায় 150 রান করা হয়েছে। তবে নতুন বলের রুলসটা একই, নেওয়া যাবে 80 ওভার পরেই। এমন ঘটনা এবারই যে প্রথম তা নয়। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন 4-ডে ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। 2023 সালের সেই লড়াইয়ে অবশ্য দিনে 90 ওভারও বল করা যায়নি, আর ম্যাচ শেষ হয়ে যায় 3 দিনের মাথায়। নটিংহ্যামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করলো ইংলিশরা, যেখানে দলের নেতৃত্বে আছেন বেন স্টোকস, ক্যাপ্টেন অভিজ্ঞ হিসেবে পাচ্ছেন বেন ডাকেট, অলি পোপ আর হ্যারি ব্রুকের মতো ক্রিকেটারকে। তবে নিজেদের নতুন প্রজন্মকেও এই সুযোগে বাজিয়ে দেখতে চায় তারা। প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন দারুণ একটা কাউন্টি সিজন কাটিয়ে আসা স্যাম কুক। 2023 অ্যাশেজ অ্যাপিয়ারেন্সের পর নটিংহ্যামশায়ারের ঘরের ছেলে জশ টাং ফিরেছেন। জেমস রিউ, শোয়াইব বশির আর জেমি স্মিথের মতো প্রমিজিং
রাইজিং ইয়াংস্টাররা তো আছেই। ওদিকে জিম্বাবুয়ের ঘরে সিকান্দার রাজাদের নেতৃত্ব দিচ্ছেন ক্রেইগ আরভিন, তাদের সাথে শন উইলিয়ামস, ব্লেজিং মুজারাবানির মতো ক্রিকেটাররা। এমন একটা ম্যাচ যেটা নামার আগেই তৈরি হয়ে গেছে ইতিহাস। পরের টেস্ট ইংল্যান্ডের মাঠে খেলতে ফের কত সময় লাগবে কে জানে। খালিদ জামিল, ৭১। কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে আবারও স্পটলাইটে সমিত সোম, তবে গোলের টাফ চান্সকে কাজে লাগাতে না পারায় এবার ড্র নিয়েই মাঠ ছাড়লেন বাংলাদেশের এই তারকা। কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে ভ্যাঙ্কুভার এফসির সাথে ১-১ গোলে ড্র করেছে ক্যাভালরি এফসি। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। কানাডার দক্ষিণ পশ্চিমের শহর ল্যাংলে সন্ধ্যা ৭টাতেও সূর্যের আলোতে ঝলমলে উইলোবাই কমিউনিটি পার্ক স্টেডিয়াম, যেখানে দিনের আলোর মতোই শুরুতে উজ্জ্বল বাংলাদেশি তারকা সমিত সোম। ভ্যাঙ্কুভার এফসির বিপক্ষে ম্যাচের তখন ৬ষ্ঠ মিনিট, ডান প্রান্ত দিয়ে ক্যাভালরি ফরওয়ার্ড আলী মুজির পাসে বল পেয়ে যান সমিত। সামনে কেবল এক ডিফেন্ডার আর কিপার, টাফ চান্স আর পাসিং অপশন না থাকায় শট নেন সমিত, বাট ব্যাড লাক, সেই শট ক্লিয়ার হয় কিপারের গায়ে লেগে। কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে ভ্যাঙ্কুভার আর ক্যাভালরির কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ এভাবেই উত্তেজনা ছড়িয়েছে। ম্যাচের শুরুতেই চোখ ছিল সমিত সোমের দিকে। প্রিলিমিনারি রাউন্ডে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরে যিনি দলকে জিতিয়েছিলেন ৬-০ ব্যবধানে। প্রশ্ন, এবারও কি পারবেন তার রিপিটেশন দেখাতে? ম্যাচের শুরু থেকেই ক্যাভালরির কঠিন পরীক্ষা নেওয়া শুরু করে ভ্যাঙ্কুভার। একের পর এক অ্যাটাক আটকাতে ব্যস্ত হয়ে পড়ে ক্যাভালরির ডিফেন্স লাইন। এরই মাঝে ৪১ মিনিটে সেই অঘটন ঘটেই গেল। ডেভিড নরম্যানের গোলে লিড পায় ভ্যাঙ্কুভার। ম্যাচে এর পরেরটা শুধুই ক্যাভালরির কামব্যাকের লড়াই, কিন্তু এই লড়াইয়ে সমিত মাঠে ছিলেন ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত। সমিত মাঠ ছাড়ার ৭ মিনিট বাদে ক্যাভালরিকে সমতায় ফেরান দলটির জার্মান ফরওয়ার্ড ওয়ারশিউস্কি, যার মধ্য দিয়ে হার এড়িয়ে ড্র নিয়েই মাঠ ছাড়েন সমিত সোমরা। এই ম্যাচে রেটিং অবশ্য সমিত সোমের পক্ষে কথা বলেনি, 6.7 রেটিং পয়েন্ট তার নামের পাশে। তবে কে জানে, হয়তো সোমবার প্রিমিয়ার লিগে ভ্যালোরের বিপক্ষেই জ্বলে উঠবেন এই বাংলাদেশ তারকা। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল ৯টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো। তাছাড়া একটা